সাধারণ এমনি এবার প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন প্রবীণ রাজনীতিবিদ রুহুল কবির রিজভী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে এই প্রতিদ্বন্দ্বিতা কোনো রাজনৈতিক সংঘাত, সাংগঠনিক বিরোধ কিংবা ব্যক্তিগত দ্বন্দ্ব নয়। তবু রাজনীতির অন্দর না হলেও তাদের নাম ঘিরেই যেন জমেছে নতুন সমীকরণের মেঘ। কৌতূহলীর রাজনীতির মাঠে এখন তারাই যেন হয়ে উঠেছেন আলোচনার প্রধান দুই মুখ। রাষ্ট্রপতি ভবনের করিডোরে এখন যেন নিঃশব্দে হাঁটছে নতুন এক রাজনৈতিক প্রশ্ন। একটি পদ যদি বদলে যায় তাহলে শুধু একটি চেয়ারই খালি হবে না, বদলে যেতে পারে একটি দলের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর আর রাজনৈতিক মহলের আলোচনায় ফখরুলের নামটি ক্রমেই সামনে আসছে। আর যদি শেষ পর্যন্ত সেই জল্পনায় সত্যি হয় তাহলে বঙ্গভবনে উঠবেন মির্জা ফখরুল, আর নয়াপল্টনে খালি হবে বিএনপির মহাসচিবের চেয়ার। সেখানেই শুরু হচ্ছে নতুন প্রশ্ন, কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? একদিকে সালাউদ্দিন আহমদ, অন্যদিকে দীর্ঘদিনের রাজপথের যোদ্ধা রুহুল কবির রিজভী। এই দুই নেতার নাম ঘিরেই এখন নতুন করে শুরু হয়েছে হিসাব নিকেশ। উচ্চারিত হচ্ছে আরও বেশ কয়েকটি নামও, তবে বেশি আলোচনা হচ্ছে সালাউদ্দিন বনাম রিজভীকে ঘিরে। মির্জা ফখরুলের স্থলাভিষিক্ত হিসেবে দীর্ঘদিন ধরেই সালাউদ্দিন আহমদের নাম আলোচনায় ছিল। দলের নীতি নির্ধারণী পর্যায়ে তার প্রভাব, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এবং নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে অনেকের হিসেবেই তিনি ছিলেন স্বাভাবিক পছন্দ। কিন্তু রাজনীতির সমীকরণ সবসময় সরল পথে হাঁটে না। শেষ মুহূর্তে সেই সমীকরণে ঢুকে পড়েছে আরেকটি শক্তিশালী নাম, রুহুল কবির রিজভী। যে নামটি বিএনপির দুঃসময়ের সঙ্গে প্রায় সমার্থক হয়ে আছে। বছরের পর বছর রাজপথে থাকা মামলা, গ্রেফতার, কারাবরণ সব কিছুর মধ্যেও দলীয় কর্মসূচি সামনে রেখে পরিচালনা করেছেন রিজভী। একসময় যখন বিএনপির বহু নেতাকর্মী আত্মগোপনে যেতে বাধ্য হয়েছিলেন, তখনও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রিজভীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজনীতির সেই কঠিন সময়ে তিনি ছিলেন দলের দৃশ্যমান মুখগুলোর একজন। তবে গল্প এখানে শেষ নয়। মির্জা ফখরুল যদি রাষ্ট্রপতির দায়িত্ব নেন তাহলে শুধু বিএনপির মহাসচিবের পদই নয়, তার হাতে থাকা সরকারি দায়িত্ব নিয়েও নতুন হিসাব শুরু হবে। বিশেষ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বর্তমানে মীর শাহে আলম এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অন্দর মহলের আলোচনায় একটি সম্ভাবনা হচ্ছে মীর শাহে আলমকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী করা হতে পারে। এই সমীকরণ হলে মন্ত্রণালয়ের ধারাবাহিকতাই বজায় থাকবে। কিন্তু আরেকটি সম্ভাবনা নিয়ে আলোচনা আরও বেশি কৌতূহল তৈরি করছে। যদি রুহুল কবির রিজভী বিএনপির মহাসচিব হন তাহলে তাকে শুধু দলীয় দায়িত্বেই নয়, সরকারি দায়িত্বেও সামনে আনা হতে পারে। দলের মহাসচিবের পাশাপাশি দপ্তর সহ পূর্ণমন্ত্রী। যদি এমনটাই হয় তাহলে সেটি হবে বিএনপির রাজনীতিতে রিজভীর দীর্ঘ পথ চলার বড় ধরনের স্বীকৃতি। যদিও বর্তমান সরকার রিজভীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মন্ত্রীর পদমর্যাদার দায়িত্বে দেওয়ার মধ্য দিয়ে তার প্রতি দলীয় মূল্যায়নের একটি দৃষ্টান্ত ইতোমধ্যেই তৈরি হয়েছে। সালাউদ্দিন আহমদ বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি দীর্ঘ সময় ধরে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়েও সক্রিয় ছিলেন। তার সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি আসে ১৫ সালে। সে সময় তিনি নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করেন এবং পরে দেশে ফিরে আসেন। এই ঘটনা তাকে বিএনপির রাজনীতিতে একটি আলাদা পরিচয় দেয়। সালাউদ্দিনের শক্তির জায়গা হচ্ছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নীতি নির্ধারণী পর্যায়ে কাজের অভিজ্ঞতা এবং সংকটের সময় দলের সঙ্গে থাকার ইতিহাস। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তিনি শুধু বক্তৃতায় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নন। দলীয় সিদ্ধান্ত, সাংগঠনিক বিষয় এবং রাজনৈতিক কৌশল নিয়েও দীর্ঘদিন কাজ করেছেন। তাই মহাসচিবের মতো একটি পদে তার নাম আসাটা মোটেও অস্বাভাবিক নয়। বরং বিএনপির অভ্যন্তরে যারা অভিজ্ঞতা ও পরিণত নেতৃত্বকে বেশি গুরুত্ব দেন তাদের কাছে সালাউদ্দিন আহমদ একটি শক্তিশালী নাম।
সালাউদ্দিন আহমেদের নামে একটি বদনামও প্রচলিত রয়েছে যে তিনি শিলংয়ে রাজকীয় জীবনযাপন করেছেন, বাংলো বাড়িতে আয়েশি জীবন কাটিয়েছেন। দীর্ঘ এই ভারতীয় জীবনে তিনি ভারতের দ্বারা প্রশিক্ষিত হয়ে বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। উপরে ভারত বিরোধিতা দেখালেও ভেতরে ভেতরে ভারতের সাথে আঁতাত করে চলেছেন। এই বদনাম তাকে কিছুটা পেছনে ফেলবে মহাসচিব হওয়ার দৌড়ে। অন্যদিকে রিজভীকে বলা হয় বিএনপির রাজনীতির সবচেয়ে দৃশ্যমান মুখগুলোর একজন। দীর্ঘদিন ধরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন, রাজনৈতিক কর্মসূচি এবং দলীয় বক্তব্যের মাধ্যমে তিনি নিয়মিতভাবে দলের অবস্থান তুলে ধরেছেন। বর্তমানে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে পরিচিত এবং দলীয় মুখপাত্র হিসেবেও দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখানেই রিজভীর সবচেয়ে বড় শক্তি। তিনি দলের মাঠের রাজনীতি এবং মিডিয়া দুই জায়গাতেই পরিচিত মুখ। বিএনপির আন্দোলনের কঠিন সময়ে তাকে বারবার দলীয় কার্যালয়ে দেখা গেছে। 2022 সালের ডিসেম্বরে নয়াপল্টন কার্যালয়ে পুলিশি অভিযানের সময় রিজভী সহ বিএনপির বহু নেতাকর্মী আটক হন। অর্থাৎ দলের আন্দোলন সংগ্রামের সময় সামনে থেকে অবস্থান নেওয়ার একটি দীর্ঘ ইতিহাস তার রয়েছে। আর এই কারণেই বিএনপির নেতাকর্মীদের একটি অংশের কাছে রিজভী শুধু একজন নেতা নন, নির্ভরতার প্রতীক। রাষ্ট্রপতি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন সেটা নিয়ে সর্বমহলেই বেশ জোরে সোরে আলোচনা পাওয়া যাচ্ছে, কিন্তু বিএনপি মহাসচিব পদ নিয়ে এখনও চলছে কানাকানি। কেউ বলেছেন সালাউদ্দিন আহমদ স্বাভাবিক পছন্দ, কেউ বলছেন এবার রিজভীর পালা, আবার কেউ কেউ বলছেন শেষ মুহূর্তে আসতে পারে এমন একটি নাম যা এখনও আলোচনার কেন্দ্রেই নেই। আপাতত উৎসুকদের চোখ দুই জায়গায়, একটি বঙ্গভবনের দিকে যেখানে আবছা হলেও মির্জা ফখরুলের মুখ দেখা যাচ্ছে, অন্যদিকে নয়াপল্টনের দিকে যা এখনো ঝাপসা। বঙ্গভবনে মির্জা ফখরুলের নতুন অধ্যায় শুরু হলে নয়াপল্টনের অধ্যায়ে কি রুহুল কবির রিজভী নাকি সালাউদ্দিন আহমদ অধ্যায় শুরু হবে, নাকি থাকবে নতুন কোনো চমক, এমন প্রশ্নের উত্তরই এখন খোঁজা হচ্ছে। তবে আপাতত বিএনপির আগামী দিনের রাজনীতির হিসেবে সবচেয়ে জোরালো যে নাম দুটি উচ্চারিত হচ্ছে তা হলো রুহুল কবির রিজভী এবং সালাউদ্দিন আহমদ। শেষ পর্যন্ত কার নামের পাশে টিকচিহ্ন পড়ে সেটির জন্য অপেক্ষায় রয়েছেন বিএনপির তৃণমূল কর্মী থেকে শুরু করে কৌতূহলীরাও। প্রিয় দর্শক, আপনাদের কাছে কাকে পছন্দ বিএনপির মহাসচিব হিসেবে, সালাউদ্দিন আহমদ নাকি রুহুল কবির রিজভী? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।